হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? নীরব ভাই আছেন, একজন আছেন হয়তো। জি ভাইয়া শোনা যায়। Okay. আচ্ছা, কেউ আসবে না হয়তো আজকে, যেহেতু লাস্ট ক্লাস। আমি এক কাজ করি, আগে আনসারটা দিচ্ছি না, আমি একটু আপনাকে রিক্যাপ করাই দিই কি কি রুল আপনার লাগবে, তারপর যে ওয়েবসাইট থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন আইডিয়া কোয়েশ্চেন ওটা দেখিয়ে দিই। আজকের কোয়েশ্চেনের আনসার আমার একটু অফিসে কাজের মধ্যে আটকে গেছে, তো আমি ওটা যদি আনসার ব্যাখ্যা দিতে পারি দিব, নাহলে জাস্ট আনসারটা দিয়ে দিব। আর কোনো প্রবলেম থাকলে আমাকে গ্রুপে মেসেজ করে, রিভিশনে মেসেজ করেন, আমি ব্যাখ্যা জানাই দিব। বাট আমার মনে হয় আপনারা পারবেন বেশিরভাগই, আসলে আনসারটা দেখলেই আনসারটা কেন হচ্ছে। আচ্ছা, আমি আগে একটু রিক্যাপ করে নিই আজকে এতদিন ধরে যা পড়ছি, যাতে আপনাদের একবার লাস্ট রিভিউ হয়, যেহেতু আজকে লাস্ট ক্লাস আমাদের। তো আমি শুরু থেকেই বারবার বলতেছি, আইবিএ তে খুব বেশি টপিক আসে না। আইবিএ তে আসে প্রোনাউন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্যারালালিজম, ট্যাংলিং মডিফায়ার, এগুলোই বেশিরভাগ আসে। সিকোয়েন্স অফ টেন্স কে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে ফেলাইতে পারি। সো এই চারটা টপিক, এর মধ্যে নাউনের একটা ছোট্ট একটা টপিক আছে, ওখান থেকে প্রশ্ন হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আইবি এর কোয়েশ্চেন এগুলো থেকেই চলে আসে। তো আমি জাস্ট একটু কুইকলি রিক্যাপ করি যে কোনটা থেকে কি ইম্পর্টেন্ট। নাউন থেকে অত কিছু জানার দরকার নাই। নাউন থেকে আমরা কি শিখবো? কাউন্ট আর নন কাউন্টের ব্যাপারটা আমাদের মনে রাখতে লাগবে। ঠিক আছে, কাউন্ট আর নন কাউন্টের আগে কোন ধরনের ডিটারমাইনার বসতেছে সেটা মনে রাখবেন। নন কাউন্টের কখনো প্লুরাল হবে না। নন কাউন্টের কখনো প্লুরাল হবে না। নন কাউন্টের আগে কখনো এ অথবা এন বসবে না। আর কাউন্টের প্লুরাল হবে, কাউন্টের আগে এ অথবা এন বসবে। দা দুইটার ক্ষেত্রেই বসতে পারে, দা দুইটার ক্ষেত্রেই বসতে পারে। কাউন্টের আগে বসে ফিউ বা আ ফিউ, আর নন কাউন্টের আগে বসে কি লিটল অর আ লিটল। সেম এখানে বসে মেনি, এখানে বসে মাচ, এখানে বসে আ নাম্বার অফ, আর এখানে বসে অ্যান অ্যামাউন্ট অফ। তাই তো। সো এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে, নন কাউন্টের লিস্ট একবার দেখে নিবেন। কমন মিসকনসেপশন যেগুলো আছে আমাদের, যে নন কাউন্টের মতো দেখতে না। যেমন মনে করেন ইনফরমেশন একটা নন কাউন্ট নাউন, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে অ্যাডভাইস নন কাউন্ট নাউন, ব্যাগেজ নন কাউন্ট নাউন, লাগেজ নন কাউন্ট নাউন। এগুলো একটু মনে রাখবেন। আর মনে রাখবেন অর্থগত দিক থেকে আ ফিউ ইজ গ্রেটার দেন ফিউ। আ ফিউ টু ওয়ান মনে করি, আর আ ফিউ টেন্স টু জিরো। ঠিক আছে, তো সেজন্য এটা একটু মনে রাখবেন। সেম গোস ফর আ লিটল বা লিটল এর ক্ষেত্রে। ঠিক আছে, তারপর নাউন রিলেটেড আমরা যদি সিঙ্গুলার প্লুরাল হিসাব করি, সিঙ্গুলার প্লুরাল হিসাব করি, এই ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো হচ্ছে আপনার ল্যাটিন গ্রিক ওয়ার্ড থেকে যেগুলো আসছে, যেসব শেষে ইউএম থাকে সেসবকে চেঞ্জ করে এ করলে আপনার কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। যেমন ডেটাম, ব্যাকটেরিয়াম, এগুলো আমরা দেখেছি। যেমন মনে করেন লাস্টে যদি আস থাকে, আপনি জাস্ট চেঞ্জ করে আই দিলে প্লুরাল হয়ে যায়। যেমন মনে করেন রেডিয়াস, এটা বলছিলাম, এটা প্লুরাল কি হবে? রেডি। ওকে, সো এরকম হচ্ছে লাস্টে আইএস থাকলে আপনি সেটাকে চেঞ্জ করে ইএস করে দিবেন। ক্রাইসিস থেকে ক্রাইসিস হয়, অ্যানালাইসিস থেকে অ্যানালাইসিস হয়। এগুলো একটু মনে রাখবেন যে নাউন রিলেটেড কিছু জিনিসপাতি। আচ্ছা, তারপর প্রোনাউন রিলেটেড জিনিসপাতি থেকে আমাদের কি কি কোয়েশ্চেন হয়। জিনিসটা সোজা, একটা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করা আর অবজেক্ট খুঁজে বের করা। একটা সেন্টেন্সের সাবজেক্ট কেমনে খুঁজে বের করি? মেইন ভার্বকে যদি আমরা হু বা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে যে আনসারটা পাই সেটাই হয় আমার সাবজেক্ট। তাই তো। একইভাবে মেইন ভার্বকে আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে যে আনসারটা পাই সেটাই হয় আমার অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে অলওয়েজ কোনো নাউন বা প্রোনাউন আসে। এখন এখান থেকে আমাদের প্রশ্ন হয় প্রোনাউনের ফর্ম নিয়ে। প্রোনাউনের ফর্ম কয় প্রকার? চার প্রকার। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, তারপর আছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর আছে আমার পজেসিভ প্রোনাউন ফর্ম, পজেসিভ প্রোনাউন ফর্ম। ওকে,
তাইলে সাবজেক্টিভ ফর্ম কোনটা আই, অবজেক্টিভ ফর্ম কোনটা মি, পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা মাই, পজিটিভ প্রোনাউন ফর্ম কোনটা মাই। এখান থেকে একটু কিছু মুখস্থ নিয়ম মনে রাখবেন। সাবজেক্ট হিসেবে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে প্রোনাউন থাকে তাহলে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্ট হিসেবে প্রোনাউন থাকলে অবজেক্টিভ প্রোনাউন ইউজ করব আমরা। এগুলো তো সহজ জিনিসপাতি। বি ভার্বের পর, বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, বি ভার্বের পর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তাই তো? ভার্ব আইএনজির আগে, ভার্ব আইএনজির আগে কি ফর্ম? পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। হি ইনসিস্ট মাই গোয়িং দেয়ার, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম। এক্সেপ্ট, এক্সেপ্ট কখন? দেন বা অ্যাজ যদি কম্পারিজন বুঝায়, দেন বা অ্যাজ যদি কম্পারিজন বুঝায় সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয় কিনা। হি ইজ বেটার দেন মি হয় না, হি ইজ বেটার দেন আই হয়, হি ইজ বেটার দেন আই হয়। সো প্রোনাউনের ফর্ম নিয়ে আমাদের জিনিসপাতি প্রচুর কোয়েশ্চেন হবে, প্রোনাউন রেফারেন্সিং নিয়ে জিনিসপাতি হবে। আপনি যদি সিঙ্গুলার কোনো প্রোনাউন যদি আপনার থাকে ওটাকে রেফার করার জন্য সিঙ্গুলার কিছু আনতে হবে, প্লুরাল কিছু আনলে হবে না। ওয়ান কে রেফার করার জন্য আপনি ওয়ান আনতে পারেন, হি আনতে পারেন, শি আনতে পারেন। ওয়ান কে রেফার করার জন্য কখনো ইউ আনা যাবে না, কখনো দে আনা যাবে না। একইভাবে ইউ কে রেফার করার জন্য অলওয়েজ কি আনতে হয়? ইউ আনতে হয়। তারপর আমরা দেখছি ইটস এর পজেসিভ ফর্ম হচ্ছে এরকম, ইটস এর পজেসিভ ফর্ম কখনো ইট অ্যাপোস্ট্রফি এস হবে না। ওকে, এগুলা গেল আপনার প্রোনাউন থেকে। তাইলে আসে প্রোনাউনের ফর্ম রিলেটেড, প্রোনাউনের রেফারেন্সিং রিলেটেড, মানে প্রোনাউনকে ঠিকঠাক রেফার করতে পারতেছেন কিনা। সিঙ্গুলার কিছু হইলে সিঙ্গুলার কাউকে দিয়ে রেফার করতে হবে, প্লুরাল কিছু হইলে প্লুরাল কিছু দিয়ে রেফার করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে রেফার করলে হবে না। এই গেল প্রোনাউন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভাই নামটাই বলে দিচ্ছে জিনিসটা কি আপনার। ইয়োর সাবজেক্ট এন্ড ভার্ব হ্যাভ টু এগ্রি। If the subject is singular, verb has to be singular, subject is plural, verb has to be plural। কিভাবে সাবজেক্ট খুঁজে বের করতে হয় আমরা জানি, কিভাবে অবজেক্ট খুঁজে বের করতে হয় আমরা জানি। ইনশাল্লাহ আমরা কি এরপর থেকে পারবো যে একটা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বের করে ওর সাথে আমরা মিলাই দিব। ঠিক আছে, এর মধ্যে ব্যতিক্রম ধর্মী 3-4টা নিয়ম একটু মুখস্থ রাখতে হয়। along with, together with, as well as, accompanied by, এগুলা যদি থাকে তাইলে এদের সামনে যে সাবজেক্ট ওয়ানটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সেটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব এটা সিঙ্গুলার হবে, এর আগের সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। উল্টা নিয়ম হয়ে যায় কার ক্ষেত্রে? উল্টা নিয়ম হয়ে যায় আপনার অর, নর এসবের ক্ষেত্রে, তাই না? বা নট অনলি বাট অলসো, এসবের ক্ষেত্রে কি হবে? আপনার এদের পরে যে সাবজেক্টটা থাকবে, এখানে একটা সাবজেক্ট ওয়ান থাকবে, এখানে একটা সাবজেক্ট টু থাকবে, সাবজেক্ট ওয়ান থাকবে, সাবজেক্ট টু থাকবে। এই সাবজেক্ট টু ডিটারমাইন করবে ভার্বটা কি হবে, সাবজেক্ট টু ডিটারমাইন করবে ভার্বটা কি হবে। সাবজেক্ট টু যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট টু যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। আমরা জানি ইনডিফিনিট প্রোনাউন যেগুলা শেষে ওয়ান, বডি, থিং থাকে সেসব হয় সিঙ্গুলার। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা এগুলো কি হয়? ইচ, আইদার, নাইদার, ইচ, আইদার, নাইদার, ইচ, আইদার, নাইদার, অলওয়েজ, অলওয়েজ কি হয়? সিঙ্গুলার হয়। ইচ, আইদার, নাইদার, অলওয়েজ, অলওয়েজ কি হবে? সিঙ্গুলার হবে। কিন্তু মনে রাখবেন ইচ সেন্টেন্সের শুরুতে থাকলে সিঙ্গুলার, কিন্তু ধরেন একটা সাবজেক্ট আছে দা উইমেন, ইচ, সেক্ষেত্রে ইচের কোনো ইম্প্যাক্ট নাই, সেক্ষেত্রে সামনে ইচের সামনে যে আছে সে ডিটারমাইন করবে সাবজেক্ট কি হবে। ইচ শুরুতে থাকলে শুধুমাত্র ডিটারমাইনার হিসেবে কাজ করতে পারে। তারপর আমরা আ নাম্বার অফ এবং দি নাম্বার অফ এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, তাই না? এ নাম্বার অফ কি? প্লুরাল। এ নাম্বার অফ হয় প্লুরাল, আর এই নাম্বার অফ হয় সিঙ্গুলার, দি নাম্বার অফ হয় সিঙ্গুলার। আমাকে জাস্ট একটু টাইম দেন, একটু পানি খাই। এ নাম্বার অফ হয় প্লুরাল, বি নাম্বার অফ হয় আপনার সিঙ্গুলার। সো এটা আমরা জানি। তারপর আমাদের একটা বিশেষ নিয়ম ছিল, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ফ্যান ভয়েস দিয়ে কানেক্টেড করা। এটা আমরা অনেকেই খেয়াল করি না, কম্পাউন্ড সেন্টেন্স ফ্যান ভয়েস দিয়ে কানেক্টেড করা। ফ্যান ভয়েস দিয়ে যদি কানেক্টেড থাকে সামনে একটা কমা হবে, যদি ফ্যান ভয়েস না দেন সেমিকোলন দেন। ঠিক আছে,
কিছুই দিবেন না এমন হবে না। আবার সেমিকোলন দিলে ফ্যান বয়েজ হবে না, সেমিকোলন দিলে ফ্যান বয়েজ আসবে না, মানে ফ্যান বয়েজের যে কোনো একটা আসবে না। ফ্যান বয়েজ আসবে কখন? যদি কমা ইউজ করেন তাহলে ফ্যান বয়েজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুই পাশে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আলাদা করতে পারেন সেমিকোলন দিয়ে অথবা কমা বা ফ্যান বয়েজ দিয়ে, তাই তো? আবার আরেকটা দেখছিলাম দুই পাশে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেমিকোলন, কিন্তু এখানে যদি হাউএভার, মোরওভার, নানদিলেস এসব থাকে, তাইলে আমরা কি করি? ওগুলার পরে একটা কমা বসাই, এগুলার পরে একটা কমা বসাতে হয়। এই জিনিসটা একটু মনে রাখবেন। ওকে। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটু খেয়াল রাখবেন, কন্ডিশনাল থেকে প্রচুর কোয়েশ্চেন হয়, কন্ডিশনাল থেকে প্রচুর কোয়েশ্চেন হবে ভাইয়া পুরা। সেটা হচ্ছে আপনার ইফ এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তারপরেও কি বসাতে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট বসাতে হয়। কখন? যদি আপনার এই প্রেজেন্ট ইনডিফিনিটটা ইউনিভার্সাল ট্রুথ হয়। কিন্তু ইফ এর পর প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আপনি ইউজুয়ালি ফিউচার ইনডিফিনিট ইউজ করবেন, ঠিক আছে? কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতেই হবে কখন? যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, তখন ফিউচার ইনডিফিনিট দিয়ে দিলে হবে না। ইফ এর পর যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আমার কি হবে? সাবজেক্ট আসবে উড কুড মাইট, সাবজেক্ট আসবে উড কুড মাইট ইউজ হবে। আর উড কুড মাইট যেহেতু ইউজ হবে, সেজন্য ভার্ব জিরো, মানে ভার্বের বেস ফর্ম হবে। আর থার্ড কন্ডিশন কি বলে? ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট ইউজ হয়, আপনার সাবজেক্ট আসবে এই যে উড কুড মাইট আসবে, এরপরে হ্যাভ বসবে, আর হ্যাভ আছে দেখে ভার্ব থ্রি হয়ে যাবে। ওকে। এগুলো, এই রুলটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কন্ডিশনালের রুলটা মনে রাখবেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। কম্পারিজনের ক্ষেত্রে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটার কি করা যাবে না? প্লুরাল করা যাবে না। দুইটা নাউন পাশাপাশি বসলে এই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সেজন্য এই অ্যাডজেক্টিভটার, অ্যাডজেক্টিভে যেহেতু প্লুরাল হয় না, এই নাউনটার কখনো কি করা যাবে না? প্লুরাল করা যাবে না। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু কিছু ভার্ব আছে, পঞ্চইন্দ্রিয়ের কিছু ভার্ব আছে যেগুলাকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। কিছু ভার্ব আছে সেগুলোকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এরকম ভার্ব কি কি? স্মেল, টেস্ট, সাউন্ড, তাই না? তো এইসব ভার্বকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। দা ফুড স্মেল ব্যাড, দা ফুড স্মেলস ব্যাড, দা ফুড স্মেলস ব্যাড, স্মেল ব্যাডলি কিন্তু হবে না। ঠিক আছে? ভার্বকে এমনিতে মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু লিঙ্কিং ভার্বকে মডিফাই করবে আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। তারপর সিকোয়েন্স অফ টেন্স থেকে কিছু কোয়েশ্চেন হয় যদি ফ্যান বয়েজ দিয়ে কানেক্টেড থাকে। মানে যদি কম্পাউন্ড সেন্টেন্স হয়, দুই পাশে সেম টেন্স রাখার চেষ্টা করবেন, দুই পাশে সেম টেন্স রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? শুধুমাত্র বিফোর, আফটার, সিন্স এসব থাকলে চেঞ্জ হয়ে যায়। বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। আর আফটার এর সামনে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। সিন্স এর ক্ষেত্রে সেম। ঠিক আছে? তারপর আছে অ্যাজ ইফ, উইশ, অ্যাজ দো। এগুলার পরে ধরেন একটা সিঙ্গুলার সাবজেক্ট, কখনো ওয়াজ আসবে না, কখনো ওয়াজ আসবে না, এগুলার পরে কখনো ওয়াজ আসবে না। এটা যদি মেইন ভার্ব হিসেবে ইউজ হয় সব সময় ওয়ের হবে। বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, অ্যাজ ইফ, উইশ, অ্যাজ দো, এগুলার পরে সব সময় ওয়ের হবে। ওকে। আমি মোটামুটি যা আসে, আচ্ছা ক্লাসে যারা আছেন বুঝতেছেন এতক্ষণ পর্যন্ত যা বলছি? জি, বুঝতেছি। ওকে। আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি আপনাদেরকে, যাতে পারেন আর কি। আপনাদের এক্সাম এখন তো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 3 মাস কিন্তু আছে। তো একটু বাসায় পড়তে হবে। এখন ছেড়ে দিলে হচ্ছে প্রবলেম হচ্ছে ভুলে যাবেন সবকিছু। যারা আইবিএ টার্গেট করছেন বা জব এক্সাম যারা দিচ্ছেন, তারা তো পড়ালেখার উপরেই থাকবে। বাট যারা দিচ্ছেন না, শুধুমাত্র আইবিএ টার্গেট জব করছেন, তাদেরকে বলবো 3 মাস কিন্তু বিশাল বড় একটা টাইম, গ্যাপ হয়ে যেতেই পারে যে কারণে। ওই গ্যাপটা নিয়েন না, অল্প অল্প একটু প্র্যাকটিস করেন। আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, ওখান থেকে 2 দিন পর পর বা 1 সপ্তাহ পর একটা ফ্রাইডে বসে 3-4টা এক্সাম দিয়ে নিয়ে ভাল লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, প্যারালালিজম কি? প্যারালালিজম হচ্ছে আপনার বলছিলাম যে লিস্ট যদি দেন আপনি,
লিস্টের প্রত্যেকটা ওয়ার্ড আপনার যদি লিস্টে তিনটা থাকে, প্রথমটা যদি টু প্লাস ভার্ব হয়, প্রত্যেকটা টু প্লাস ভার্ব মেনটেন করতে হবে। এই যে ভার্বের স্ট্রাকচার সেম রাখা, সেটাই হচ্ছে প্যারালালিজম। ভার্বের স্ট্রাকচার সেম রাখা মানে সেন্টেন্সের স্ট্রাকচার সেম রাখা, সেটাই হচ্ছে প্যারালালিজম। লিস্টের ক্ষেত্রে হইতে পারে। আর কি হইতে পারে? কিছু লিঙ্কার্স আছে। লিঙ্কার্স গুলা কি কি? ইদার অর, ইদার এর পরে যে স্ট্রাকচার, অর এর পরে সেম স্ট্রাকচার। নিদার নর, নিদার এর পরে যে স্ট্রাকচার, নর এর পরে সেম স্ট্রাকচার। নট অনলি বাট অলসো, নট অনলির পরে যে স্ট্রাকচার, বাট অলসোর পরে সেম স্ট্রাকচার। বোথ এন্ড, বোথ এর পরে যে স্ট্রাকচার, এন্ড এর পরে সেম স্ট্রাকচার। একটু ব্যতিক্রম ধর্মী আছে, প্রেফার টু, প্রেফার এর পরে যে স্ট্রাকচার, টু এর পরে সেম স্ট্রাকচার। চারটা টু আছে। টু এর পর সাধারণত ভার্ব জিরো হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়। চারটা টু আছে যাদের পর ভার্ব আইএনজি হয়। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু। এইসব টু এর পর কি হবে? ভার্ব আইএনজি হবে। এইসব টু এর পর হবে ভার্ব আইএনজি, এসব টু এর পর হবে ভার্ব আইএনজি। প্যারালালিজম গেল। এবং সাব তারপর হচ্ছে ভার্বের একটা জিনিস বলে রাখি, পজিটিভ ভার্ব নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। পজিটিভ ভার্ব হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। এর মধ্যে কি বলছিলাম? হ্যাভ এর পর যদি পার্সন থাকে তাইলে কি হয়? ভার্ব জিরো। কিন্তু গেট এর পর যদি পার্সন থাকে তাহলে কি হয়? টু প্লাস ভার্ব জিরো, টু আনতে হয়। কিন্তু যদি থিং থাকে তাহলে হয় ভার্ব থ্রি। এখানেও থিং থাকলে হবে ভার্ব থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হেল্প, মেক, গেট এগুলোর পরে কখনো থিং আসে না, ইউজুয়ালি পার্সন আসে। আর পার্সন আসলে আমরা কি করি? ভার্ব জিরো বসাই। শুধুমাত্র হেল্পের ক্ষেত্রে আমরা দুইটাই বসাতে পারি, ভার্ব জিরো বসাইতে পারি, টু প্লাস ভার্বও বসাইতে পারি। এই গেল আমার সাবজাংটিভ, সরি কজেটিভ। তারপর আমরা পড়ছিলাম সাবজাংটিভ, তাই তো? সাবজাংটিভ কি? ইট ইজ নেসেসারি দ্যাট, ইট ইজ অ্যাডভাইজেবল দ্যাট, প্রথমত দ্যাট থাকবে। এইখানে কিছু সাবজাংটিভ মুডের কিছু ওয়ার্ড ভার্ব থাকবে। ইট ইজ অ্যাডভাইজেবল, সাজেস্টেড, নেসেসারি, মানে আপনি বাধ্যবাধকতা না হইলে ভালো হয়। ইট ইজ এসেনশিয়াল। এরকম ওয়ার্ড গুলার পরে যদি দ্যাট থাকে, এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ডক্টর সাজেস্টেড দ্যাট হি স্টপ স্মোকিং, ডক্টর সাজেস্টেড দ্যাট হি স্টপ স্মোকিং। এই যে এরকম দ্যাট এবং সামনে যদি এসব ভার্ব বা অ্যাডজেক্টিভ থাকে, এদের পরের ভার্বটা বেস ফর্ম ইউজ করতে হয়, সেটাকে আমরা বলছি সাবজাংটিভ। ওকে। তারপর ড্যাংলিং মডিফায়ার, এটা একটু খেয়াল রাখবেন যে মডিফায়ার যাকে মডিফাই করতেছে ঠিক তারপরেই ঠিক কমার পরে ঠিক তাকেই বসতে হয়। এরকম আপনাদের ক্ষেত্রে কি কি আসবে? ভার্ব আইএনজি দিয়ে সেন্টেন্স শুরু হইলে, হ্যাভিং প্লাস ভার্ব থ্রি দিয়ে সেন্টেন্স শুরু হইলে, কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইলে, ঠিক আছে, টু প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইলে, এগুলো দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে মনে করেন। তারপর দেখলেন কমা, তারপর দেখলেন কমা, এবং এখানে কোনো সাবজেক্টের উল্লেখ নাই। এই কমার পরে এখানে যার সম্পর্কে কথা বলা হচ্ছে তাকেই বসতে হবে। কমার পরে যার সম্পর্কে কথা বলা হচ্ছে তাকেই বসতে হবে, অন্য কেউ বসলে হবে না। এটাই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এবং এখান থেকে প্রচুর প্রচুর সলিউশন, প্রচুর প্রচুর প্রবলেম আমরা সলভ করছি। তারপর লাস্টে আসে রিডান্ডেন্সি। এটা হচ্ছে, আপনারা একটু শীটগুলো দেখে নিবেন, আমরা কি বলছি, রিপিট এবং এগেইন একসাথে ইউজ করব না, তাই তো? এগুলো আমরা বলছি। ওকে। এখন চলেন আপনাদেরকে যে ওয়েবসাইটটাতে আসলে আপনারা গিয়ে আর একটু বেশি প্র্যাকটিস করতে পারবেন, বা গ্রামার রুল গুলা যারা শুধুমাত্র আইবিএর প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো এখান থেকে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে মেজর টেস্ট, ওয়েবসাইটটার নাম হচ্ছে মেজর টেস্ট, এবং এর একটা পিডিএফ আছে। মেজর টেস্টে 60 গ্রামার রুলস না 50 গ্রামার রুলস এর একটা পিডিএফ আছে। এই পিডিএফটা একটু নামাই নিবেন, ঠিক আছে? কারণ আমি আগে একটু যাওয়ার চেষ্টা করি ওই ওয়েবসাইটটাতে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি।
আই হোপ দেখতে পাচ্ছেন। এই যে এখানে ওয়েবসাইটটা দেখেন, মেজর টেস্ট, তাই তো? এই মেজর টেস্টটা দেখেন, স্যাট, জিআরই, জিম্যাট, তিনটা আলাদাই আছে। সবার আগে স্যাট দিয়ে শুরু করেন। এই যে দেখেন, স্যাট ম্যাথ, স্যাট ক্রিটিক্যাল রিজনিং, স্যাট আহ ইয়ে রাইটিং। রাইটিং তো আপনাদের দরকার নাই, আপনারা স্যাটের এগুলো ক্রিটিক্যাল রিজনিং এ যাইতে পারেন। ঠিক আছে? এই যে তারপর এখানে দেখেন বিভিন্ন স্যাটের গ্রামার আলাদা, স্যাটের ভোকাবুলারি আলাদা। ঠিক আছে? সো এটা খুবই হ্যান্ডি একটা ওয়েবসাইট ভাই। যদিও এটা এখন ওভার ইউজ, যারা মোটামুটি আইবিএর প্রিপারেশন নেয় তারা মোটামুটি এই ওয়েবসাইটের কথা অনেকেই জানে। ঠিক আছে? বাট এটা খুবই হ্যান্ডি এই কারণে যে আপনি মোবাইলে বসে বসে জিনিসগুলা দেখতে পারতেছেন বা টেস্ট দিতে পারতেছেন নিজের একটা। এবং এখানে একবার হচ্ছে আপনি ভালোভাবে দিবেন। একবার এই যে গ্রামার ধরেন, আপনি গেলেন গ্রামারে, আপনি টেস্ট দিবেন। এখানে কয়টা টেস্ট? আইডেন্টিফাই সেন্টেন্স এরর টেস্ট। এই প্রথম টেস্টটা আপনি সিনসিয়ারলি দিলেন, পারেন না পারেন মানে যেভাবেই পারেন দিলেন। তারপর কত পাইছেন দেখবেন। তারপর আরেকটা টেস্ট দিবেন, সবগুলো ভুল আনসার দিবেন। কেন? কারণ ভুল আনসার দিলেও ব্যাখ্যা দেয় যে কোন জায়গায় ভুল করছেন আপনি। তো আপনি ওই ব্যাখ্যা থেকেও আসলে আপনার রুলগুলো প্রচুর বারবার আপনার কি হবে, রুলগুলো আপনার প্র্যাকটিস হয়ে যাবে বা পরীক্ষায় বেশি আসতেছে এরকম রুলগুলো আপনার মাথায় চলে আসবে। ওকে? মাঝে মাঝে তো আমরা আন্দাজে দাগালে ঠিক হয়ে যায়, তখন আর ওই রুলটা আমরা জানি না। কিন্তু একটা এক্সাম দিলে মানে সব এক্সাম ডিলিজেন্টলি দেওয়ার পরে তারপর একটা দিবেন যেটা সবগুলো আনসার ভুল দাগাবে, যাতে আপনি ব্যাখ্যাটা দেখতে পান। এবং দেখেন এখানে এখানে 6টা টেস্ট, এরকম স্যাট, জিআরই আর হচ্ছে জিম্যাট, 6 6 36টা নর্মাল টেস্ট আপনি পেয়ে গেলেন। কারেকশন টেস্ট আছে। তো এই ওয়েবসাইটটার বিভিন্ন টেস্ট দিলেই দেখবেন 60 70টা টেস্ট আপনার করা হয়ে গেছে। তখন এর বাইরে না আর খুব বেশি টেস্ট করতে পারে আপনাকে এরকম গ্রামার রুল থাকে না। ওকে? এবং আমি এটার বেশ বড় উপকার পাইছি আসলে, টু বি অনেস্ট। আমার যেহেতু জব ছিল, আমি কিন্তু খুব বেশি প্রিপারেশন আইবি এর টাইমে পাই নাই। আপনাদেরকেও বলছিলাম যে ওরিয়েন্টেশন আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করতাম, আর চাকরির ফাঁকে যদি যেদিন টাইম পাইতাম একটু হচ্ছে এখান থেকে গিয়ে আমি টেস্ট দিতাম। ওকে? তো যাতে একটু প্র্যাকটিসে থাকতো জিনিসপাতি, একদম তো না পড়ে পারা যায় না জিনিসপাতি। তারপর আপনারা সো এই গেল ওভারঅল আপনার এই যে ওয়েবসাইটটার কথা আমি বলি বা সবাইকে। আরো অনেক ওয়েবসাইট আছে, এক্সাম ভেদা আছে, যেটা মোস্ট কমনলি ইউজড একটা ওয়েবসাইট। বাট ওটা হচ্ছে একটু জব সেন্ট্রিক আর কি। বা আবার আমার ওটা একটু ইন্ডিয়ান সাইট, তো একটু কেমন জানি আমার মনে হয় আমি রিলেট করতে পারি না খুব একটা। বাট সাইটটা ভালো, আপনারা দেখতে পারেন। বাট এই জিনিসটা যারা আইবি এর জন্য প্র্যাকটিস করবেন তাদের জন্য খুবই হ্যান্ডি একটা ওয়েবসাইট আমার মনে হচ্ছে। আচ্ছা, এবার আসি, আমি জাস্ট শেষ করার আগে আমি আনসার দিয়ে দিচ্ছি। আপনাদের ওখানে কোনো প্রবলেম হলে, আপনাদের তো রিভিউ ক্লাস আছে, আমিও আছি, আমাকে পার্সোনালিও নক করতে পারেন। আপনাদের সামনে এক্সামে কোনো যদি কোনো প্রবলেম থাকে, কোনো সাজেশন থাকে, কোনো আনসারের ব্যাখ্যা চান, অবশ্যই। এখন যেটা বলবো যে আসলে ভোকাবুলারি জিনিসটা কতটা ইম্পর্টেন্ট আইবি এর এক্সামের জন্য, জিনিসটা দেখতেই পাচ্ছেন। গ্রামারে আপনার 5 6টা বা 6 7টার বেশি আসে না, মানে গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। এরপরে বেশিরভাগ জিনিসই আসলে একটু ভোক্যাবস রিলেটেড। কিন্তু আপনারা যদি আপনাদের আজকের ইয়েটা দেখেন, এই যে প্রথমে গেল আপনার সিন কম্প্রিহেনশন। আইবিএ তে না এখন আর ডিরেক্ট মিনিং জিজ্ঞেস করে না। সো এইসব জিনিসপাতি যারা একদম প্রত্যেকটা ওয়ার্ড জানে তাদের জন্য ভালো। কিন্তু আরেকটা ওয়ে আছে বুঝছেন, মানে আমি যেহেতু আমি আইবি এর টাইম, এমবি এর টাইম খুব বেশি ওয়ার্ড শিখি নাই। তো একটা অ্যাপ্রোচ আছে যেটা ইনহারেন্ট, মানে আপনি ডে টু ডে লাইফে যদি করেন আপনার আসলে উপকার পাবেন। আপনি একটু এখন থেকে ডেইলি আগামী 3 মাস ডেইলি ঘুম থেকে উঠে ফেসবুকটা না ঘুটে একটু 15 মিনিট ডেইলি স্টার পেপারটা একটু পড়েন। ঠিক আছে? নট নেসেসারিলি সব ওয়ার্ড মিনিং আপনার জানা লাগে, আপনি জাস্ট পড়েন। বেশ, এই যে আইবি এর এখন সুবিধাটা কি জানেন? আপনি এই যে পড়ে আপনি একটা কিন্তু, আপনার যদি পড়ার অভ্যাসটা থাকে, আপনি মিনিং না জানলেও আপনি কাছাকাছি একটা ওয়ার্ড কিন্তু দাগাতে পারেন, যেহেতু আপনাকে ডিরেক্ট মিনিং আর এখন জিজ্ঞেস করে না। এই যে এই টেস্টটাতেই দেখেন কোনোটাই কিন্তু আপনাকে ডিরেক্ট মিনিং জিজ্ঞেস করে না। খেয়াল করে দেখেন কোনোটাতেই ডিরেক্ট মিনিং আসে নাই। এই যে আইবি এর এখন মোস্ট কমন মোস্ট ফেভারিট কোশ্চেন হচ্ছে এটাই। আমার টাইপে আমার সময় এটাই কোশ্চেন বেশি আসছে।
এই যে দেখেন এখানে এমন একটা ওয়ার্ড আছে যেটার মিনিং আমরা জানি না। দেখেন নাই, হোপ মানে আমরা সবাই জানি, ডিপেন্ডেন্ট সবাই জানি আমরা, অ্যামালগামেটেড মানে যদি না জানি থাকেন একত্র করা। খুবই কমন ওয়ার্ড দিয়ে, আমার সময়েও খুবই কমন ওয়ার্ড দিয়ে আসছিল জিনিসপাতি। কিন্তু লাকি যে এরকম মিনিং যে হোপার বলে কোনো ওয়ার্ড আছে কিনা আপনি নাই জানতে পারেন, তাই না? অনলি অ্যান অ্যাবিড হোপার কুড এক্সপেক্ট। আপনার মনে হইতে পারে হোপার বলে কোনো ওয়ার্ড নাই। এগুলো একটু ইনস্টিংক্টের উপর ছাড়তে হয়। ওকে, সো আনহোপলেস বলে কোনো আছে কিনা? হোপলেস নিজে একটা ওয়ার্ড, আনহোপলেস আবার, তাই না? সো এইরকম কোয়েশ্চেন আসলে ইনশাল্লাহ পেরে যাবেন, কারণ এসব হচ্ছে আপনার রিডিং হ্যাবিটের উপর ডিপেন্ড করে। এখানে কোনোটাই আপনাকে ওয়ার্ডের মিনিংটা আপনাকে হেল্প করতেছে না, এখানে হেল্প করতেছে ওয়ার্ডের ইউসেজটা। সেজন্য আমি বলি খুব বেশি ভোকাবুলারিতে বদার্ড হয়ে যাবেন না। প্যারন 333 করবেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়বেন, গুড ইনাফ। ঠিক আছে? এবং একটু একটা কাজ করবেন, এখন থেকে সকালে উঠে একটু ডেইলি স্টার বা বিজনেস স্ট্যান্ডার্ড যে যেটাই পড়েন না কেন ওটা দেখেন, কয়েকটা সিরিজ দেখেন, শার্লক হোমস পড়তে পারেন। শার্লক হোমস যদি কারো কারো যদি একটু থ্রিলার ভালো লাগে, শার্লক হোমস দেখেন, খুবই ভোকাবুলারির জন্য খুবই খুবই একটা ভালো সিরিজ বলতে পারি। ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটু ইংলিশটার সাথে থাকা, চারপাশে যখন ইংলিশ জিনিস, ইংলিশ এ কনভারসেশন শুনতে থাকবেন, ইংলিশের জিনিসপাতি দেখতে থাকবেন, ওয়ার্ডের মিনিংটা আপনার মধ্যে এমনিই চলে আসবে। ওকে, সো আমার একটু সাজেশন দিয়ে শেষ করি কিভাবে লাস্টের 3 মাস আমার সাথে আপনাদের মনে হয় না আর কথা হবে কখনো, আহ, যদি আপনারা কেউ পার্সোনালি বা গ্রুপে কথা না হয়। সো আমি আইবিএ এর জন্য যাদের টার্গেট সেটা বলি। আমি লাস্ট আইবিএ তে পড়তে হইলে একদম 4 6 7 মাস ধরে পড়তে হবে, ব্যাপারটা এমন না। আপনি যদি লাস্ট 1 মান্থও একটু নিজেকে ঝালাই নেন, ইনশাল্লাহ গুড টু গো। ঠিক আছে? 60% পাস মার্ক, এটা ভুল ধারণা বলছি। তো লাস্ট 1 মান্থ কি করতে পারে? আমি জানি না আপনারা ক্যাপশনে যে তখন মডেল টেস্ট দিবেন কিনা, মডেল টেস্ট দিতে পারেন। বাট কেউ যদি না দেন, কেউ যদি নিজে নিজে পড়তে চান, সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘড়ি ধরে শেষ করবেন। বিবি এর 20টা, এমবি এর 20টা, 40টা। ঠিক আছে? এখানে 20, এখানে 20। এমন বই সিলেক্ট করবেন যাদের একসাথে কোয়েশ্চেন গুলো আছে। ঠিক আছে? অনেক বইয়ে পাবেন যে ধরেন শুধু ম্যাথ, শুধু ইংলিশ, শুধু অ্যানালাইটিক্যাল, এভাবে এভাবে করলে কোয়েশ্চেনের ধাঁচটা পাবেন না। এমন একটা বই কিনবেন যেখানে ধরেন 2014 কোয়েশ্চেন একসাথে পুরোটা আছে। ওকে, এরকম একটা বই সিলেক্ট করবেন যেখানে কোয়েশ্চেনটা পুরোটা আছে, তাইলে আপনি ওই এক্সাম ফিলটা পাবেন। এবং ঘড়ি ধরে জিনিসপাতি শেষ করবেন। ওকে, ইংলিশে টাইম দিবেন, ঘড়ি ধরে ইংলিশ শেষ করবেন 20 থেকে 25 মিনিট বলছিলাম। অ্যানালাইটিক্যাল শেষ করবেন 20 মিনিট। কত, 45 গেল আর 90। ম্যাথসে 45 মিনিট রাখবেন, চেষ্টা করবেন। ম্যাথ সব আনসার করতে পারবেন না, 20 থেকে 22টা আনসার করতে পারলেই হ্যাপি থাকেন। ওকে, অ্যানালাইটিক্যাল আনসার করার চেষ্টা করবেন 12টা, 10 থেকে 12টা। ইংলিশ আমি সব দাগাইতাম, কারণ ইংলিশ একটু 50-50 নিতে হয় ভাই। ইংলিশ আমরা কেউ ইংলিশে জাহাজ না। তো ইংলিশ ভোকাবুলারি বা ইংলিশ একটু কনফিউশন থাকেই। আপনারাই দেখবেন এই যে ইংলিশ মডেল টেস্ট করতে গেলে দেখবেন যে অনেক কনফিউজিং ওয়ার্ড থাকে। তো আমি দাঁড়াতাম, যেহেতু 0.25 মাত্র নেগেটিভ মার্কিং, আমি একটু রিস্ক নিয়ে নিতাম। ওকে, বাকিটা আপনারা এক্সাম দিয়ে নিজেদেরকে জাজ করবেন। ক্লাসে যারা আছেন তাদের কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু রিলেটেড কিছু জানতে চান, করতে পারেন কোয়েশ্চেন, যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে। ভাইয়া আজকের যে 13 ছিল ওইটা আনসার শিট গুলা এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, না দেয়া হয় না, আমি দিয়ে দিচ্ছি। আমি একেবারে একটা এক্সেল শিট দিয়ে দিচ্ছি যেখানে একদম 1 থেকে 13 একসাথে আনসার পাবেন। ঠিক আছে? সো ওইটাতে কোনো প্রবলেম থাকলে, কোনো আনসার যদি বুঝতে চান, আপনাদের রিভিউ ক্লাস আছে, রিভিউ ক্লাসে যদি না চান আপনারা গ্রুপে টেক্সট করেন, ওখানে আনসার বলে দিব। বা আমাকে পার্সোনালি বললেন যে ভাই এটা ব্যাখ্যা বুঝতেছি না, আমি বুঝাই দিব। ওকে, আচ্ছা। সো ক্লাসে খুব বেশি মানুষ, শুরু করছিলাম অনেক মানুষ দিয়ে, কিন্তু খুব বেশি মানুষ দিয়ে আমি শেষ করতে পারতেছি না। এটাই হয় সবসময় অনলাইন ব্যাচের ক্ষেত্রে। সো আমি যারা
রেকর্ড শুনবেন বা যারা ক্লাসে আছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভাই জুলাই মাস এখন, অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এক্সাম হবে, যে যে ট্রেন্ডটা ফলো করা হয় সেই অনুযায়ী। সো এই 3 মাস যে যদি অন্য কোনো কোচিং এর সাথে না থাকেন বা এই কোচিং এর সাথে না থাকেন, আমি জানি না আপনাদের প্ল্যান কি, যেটাই হোক না কেন একটু পড়ালেখার মধ্যে থাকেন, ডেইলি না হলেও 2 দিন পর পর একটু জিনিসপাতি উল্টান, একটু দেখেন। মেজর টেস্ট দেখাইলাম একটা ওয়েবসাইট, ওখান থেকে একটু সলভ করার চেষ্টা করেন। এখান থেকে সলভ করতে দেখবেন আপনার 3 মাস চলে গেছে যদি আপনি 2টা 3টা করে 2 দিন পর পর সলভ করেন। সো একটু পড়ালেখার মধ্যে থাকেন, একটু ভোকাবুলারির মধ্যে থাকেন, ইংলিশটা আশেপাশের আপনার ওয়ে অফ লাইফে যতটুকু ইনকর্পোরেট করা যায় ততটুকু ইনকর্পোরেট করেন, ঠিক আছে? আর হচ্ছে ভোকাবুলারি নিয়ে খুব বেশি বদার হইেন না, ইনশাল্লাহ পারবেন। আর যারা চাকরির এক্সাম দিচ্ছেন, চেষ্টা করতে থাকেন, একবারেই চাকরি হয় ব্যাপারটা এমন না, যেহেতু অনেকেই আসলে এখন কম্পিটিশন বেড়ে গেছে। সো চেষ্টা করতে থাকেন। আরেকটা সাজেশন হবে, মানে গভর্নমেন্ট চাকরি করতে হবে ব্যাপারটা এতটা আবার মানে ডিসিশন নিয়েন না। আপনার চাকরি ডিলিজেন্টলি 1-2 বছর চেষ্টা করেন, এরপরে আই হোপ যে আই গেস যে আপনারা 30 ইয়ার্স পর্যন্ত চেষ্টাই করে যাবেন, না না হইতে থাকলে ব্যাপারটা আমার মনে হয় একটু স্ট্র্যাটেজিক্যালি রং ডিসিশন। আপনি একবার ফুল প্রুফ প্রিপারেশন নিয়ে ফেলার পরে চাকরির পাশাপাশিও কিন্তু প্রিপারেশনটা নিতে পারেন। আপনি যে কোনো একবার একদম ফুল প্রুফ প্রিপারেশন নিয়ে নেন, হতে পারে সেটা বিসিএস এর জন্য। একবার বিসিএস, যদি যারা গভর্নমেন্ট চাকরিই চাচ্ছেন তাদের বলবো একবার বিসিএস এর ফুল প্রুফ প্রিপারেশনটা নিয়ে নেন, তারপর আপনি জবে ঢুকে যান, তারপর হোক না হোক জবে ঢুকে যান, তারপর আপনি চাকরির পাশাপাশি অল্প অল্প দেখতে পারেন। যারা আইবি এর জন্য আইবি এর জন্য একবার একদম মন দিয়ে পড়েন, যারা বিশেষ করে যারা এখন মাত্র গ্রাজুয়েশন শেষ করছেন চাকরি বাকরি খুঁজতেছেন তাদেরকে বলবো আইবি এর জন্য একবার ভালোভাবে চেষ্টা করেন, না হইলে একটা চাকরিতে ঢুকেন, তারপর চাকরির পাশাপাশি জিনিসপাতি দেখতে থাকেন। ওকে? সো আর কোনো ধরনের প্রবলেম হলে গ্রুপ আছে, ওই গ্রুপটা তো আর ডিসমেন্টেল হয়ে যাচ্ছে না, ওখানে গ্রুপে বলতে পারেন, পার্সোনালি বলতে পারেন। সো ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি আপনাদেরকে পড়ায় বেশ ভালো লাগছে। আই হোপ আপনাদের সাথে কখনো না কখনো দেখা হবে। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া রাখেন আমার জন্য। বাই এভরিওয়ান। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।